Students, come to me. You are too smart, but your two cars are too heavy to lift. আচ্ছা আমি কি বললাম এখন? এই কথাগুলো কি বললাম? প্রথম বাক্যটা থেকে তাকাও। স্টুডেন্টস কাম টু মি। এই টুটা একটা টিও টু, এটা কি এখানে প্রিপোজিশন, ঠিক আছে? তারপরে সেন্টেন্স কি বললাম? ইউ আর টু স্মার্ট, টু, ইউ আর টু স্মার্ট, টি ডাবল ও টু, তোমরা খুব স্মার্ট হলো। নেক্সট সেন্টেন্সটা কি বললাম? বাট ইউর টু কার্স, কিন্তু তোমাদের দুটো কার আর টু হেভি, খুব, ওটা হলো খুব। প্রথমটা টু হলো অ্যাডজেক্টিভ, মানে দুটো সংখ্যা বোঝাচ্ছে। পরেরটা হলো টু হেভি, এটা হচ্ছে অ্যাডভার্ব, খুব হেভি। টু লিফট, এটা হচ্ছে টুটা হচ্ছে টু লিফট, এটা ইনফিনিটিভ। দেখো টু লিফট, তুলা, মানে তুলতে পারা, তোমাদের দুটো কার্ড তুলতে পারা খুব কঠিন। তাহলে এখানে দেখো কত রকমভাবে টু এর প্রয়োগ হলো না? প্রিপোজিশন হিসাবে টু পেলাম, অ্যাডজেক্টিভ হিসাবে টু পেলাম, অ্যাডভার্ব হিসাবে টু পেলাম, আর ফের ইনফিনিটিভেও আমরা টু পাচ্ছি। এই টু আজকে আমাদের ক্লাসটা এটাকে নিয়ে না, এর মধ্যে একটা পার্ট আমি কথা বলেছি, ছুঁয়ে গেছি, অ্যাডভার্ব টু, মনে আছে তো? অ্যাডভার্ব টু, এই টু এর প্রয়োগ। তো টুকে দিয়েও ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস করা যায়, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করা যায় টুকে দিয়ে বাই ইউজিং অ্যাডভার্ব টু। তাহলে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বাই ইউজিং দ্য অ্যাডভার্ব টু, ঠিক আছে? তাহলে তো আমরা গ্রামারের ক্লাসে সামনাসামনি বেশি কিছু বলার থাকে না, তোমরা জানোই সামনাসামনি বেশি কিছু বলার থাকে না, হাতে নাতে করে দেখাতে হয় গ্রামার কিছু। যেহেতু গ্রামারের কাজটা হাতে নাতে করে দেখাবার জন্য, সেই জন্য তোমরা বারবার বলছি তোমরা বোর্ডটাকে ফলো করো। আর সেই এ থেকে যে আমাদের সিরিজটা আরম্ভ হয়েছে, এ বি সি ডি ই, আর এটা হচ্ছে এফ, এই এফ সিরিজে আমরা আছি। তাহলে তোমরা বুঝতে পারছো তো, পুরোটা এ থেকে এ বি সি ডি ই এতটুকু তোমাদের জানতেই হবে। তারপরে হচ্ছে আমরা এটা পেয়েছি এফ নাম্বার পার্টটা। এফ নাম্বার পার্টে আমি দেখাবো অ্যাডভার্ব টু এর প্রয়োগটা কী করে হয়, কী করে অ্যাডভার্ব টুকে প্রয়োগ করে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে পারি। পরীক্ষার সময় লেখাতে হবে, দেখবে যে কি, যে একটা বাক্য দিয়ে বলবে কি ওমিট টু, টুকে তুলে দাও, ওমিট টু, টুকে তুলে দাও। আমরা বুঝতে পারি না তখন, হয়তো জানা থাকলে তো অবশ্যই পারবো, কেউ কেউ তো পারো তোমরা, আবার যারা নতুন শিখছো তাদের জন্য বলছি বিশেষ করে, তখন আমরা দিব্যি ওটা করতে পারি। আবার কোনো কোনো সময় লেখা থাকে রিরাইট ইউজিং টু, প্রশ্ন দিয়ে দিলে একটা বাক্য আর বলবে কি রিরাইট ইউজিং টু, টুকে প্রয়োগ করে, টুকে ব্যবহার করে নতুন করে বাক্যটি লেখো, রিরাইট, রিরাইট ইউজিং টু। আচ্ছা আবার এরকমও হতে পারে, এমন কিছু আছে, এমন কিছু বাক্য আছে এখানে টু এর প্রয়োগ আছে, ওটাকে আবার পজিটিভ থেকে নেগেটিভে করতে হচ্ছে, বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে করতে হচ্ছে। অ্যাফার্মেটিভ আর পজিটিভ একই, বারবার বলছি অ্যাফার্মেটিভ আর পজিটিভটা একই, পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা আজকে একসঙ্গে কিন্তু একসঙ্গে চারটে জিনিস শিখতে যাচ্ছি, একটা ওমিট টু, একটা রিরাইট ইউজিং টু, ঠিক আছে, আর একটা পজিটিভ নেগেটিভ। তো ভালো করে তাকাও, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বাই ইউজিং দ্য অ্যাডভার্ব টু। বোর্ডের দিকে ফোকাস করলে বোর্ডের দিকে ভালো করে তাকাবে, ঠিক আছে? দেখো বোর্ডের দিকে, দেখো ভালো করে। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ক্লাস তো বলে দিয়েছিলাম আমি 9, 10, 11, 12 উদ্দেশ্যে ক্লাসটা করা। পার্ট এফ, আজকে আমাদের পার্ট এফ চলছে, দেখো। আর যে গ্রামারটার উপর আমরা ফোকাস করতে যাচ্ছি, যে ধরনের পার্টস, যে ধরনের মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা ফোকাস করতে যাচ্ছি, সেটা দেখো ভালো করে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ইউজিং অ্যাডভার্ব, ইউজিং দ্য অ্যাডভার্ব টু, টি ডাবল ও টু, ঠিক আছে? এবার সাধারণত প্রশ্নপত্রে কোশ্চেন কীভাবে থাকবে দেখে নাও। কোশ্চেন অর্ডার এরকম লেখা থাকে, ওমিট টু, আমাদেরকে ডু অ্যাজ ডাইরেক্টেড করতে গিয়ে, পরীক্ষাতে নাম্বার পেতে গিয়ে যে বাক্যগুলোকে ফেস করতে হবে টু দিয়ে, মানে টু এর প্রয়োগ যেখানে থাকবে সেই ধরনের বাক্যের গায়ে লেখা থাকবে প্রশ্নে ওমিট টু, টু তুলে দাও
বা টু তুলে বাক্য লেখো নতুন করে, বা রিরাইট ইউজিং টু, নতুন করে টু দিয়ে বাক্য গঠন করে লেখো, বা টু এর প্রয়োগ করে বাক্যটাকে নতুন করে আবার লেখো। তো প্রথম এক্সাম্পল নিয়েছি, দেখো কী নিয়েছি আমি, ঠিক এরকমভাবে পরীক্ষায় থাকে। দ্য ওল্ড ম্যান ইজ টু টায়ার্ড টু ক্যারি দ্য লোড। এই যে দেখো এটা ইনফিনিটিভ আছে না, এটা ইনফিনিটিভ। তাহলে দ্য ওল্ড ম্যান ইজ টু টায়ার্ড টু ক্যারি দ্য লোড। বুড়ো মানুষটি এতই ক্লান্ত যে সে তার ভারী বোঝাটি বহন করতে পারে না। দেখো এই বাক্যটা কী বলছে, অমিট টুকে উঠিয়ে দাও। তাহলে আমরা কীভাবে করবো? তাহলে এই বাক্যটা তাকাও তো একবার, বাক্যটা কোন সেন্সে আছে। মানে আমরা কিন্তু মানে একবারের চেষ্টাতে 4 ধরনের জিনিস শিখছি, মাথায় রাখবে। এটাকে আমরা ওমেট টু দিয়ে নতুন করে বাক্য বানাতে শিখবো। আবার দেখো এটা এই বাক্যটা পজিটিভ সেন্সে আছে, মানে পজিটিভ সেন্টেন্স আছে। যদি বলে মেক ইট নেগেটিভ, তাহলে আমরা নেগেটিভ নিচেরটা করবো। একই সঙ্গে ওমিট টুও করছি, আবার নেগেটিভটাও করছি। এভাবে মন দিয়ে খুব মানে ধৈর্য দিয়ে ভালো করে মন দিয়ে শেখো, তাহলে কিন্তু অনেক লাভ আছে। দ্য ওল্ড ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ক্যারি দ্য লোড। আবার বাংলাতে ট্রান্সলেট করো এটাকে, মানে এটা কী বলেছিলাম, মানুষটি এতই ক্লান্ত যে সে তার ভারী বোঝা বহন করতে পারে না। এটা মানে কিন্তু এখানেই আসছে, এটা ঠিক আছে, এর মানে কিন্তু এটাই। তো ওই বাক্যটাকে যদি আমি ঠিক ইংলিশে ট্রান্সলেট করে দিই, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের, দ্য ওল্ড ম্যান ইজ সো টায়ার্ড। এই যে এই টু এর বদলে বসে দেখো সো, এই টু ওয়ার্ডটা ঠিক বদলে টুটা উঠে গিয়ে এখানে সো বসে গেল। দ্য ওল্ড ম্যান ইজ সো টায়ার্ড। এবার দ্যাট, এই সো আর দ্যাট কিন্তু আলাদা কিছু না। সো দ্যাটটা একসঙ্গে একটা কনজাংশন, দেখো লেখা আছে, আমি সো ডট ডট বলছি, এই ডট ডট মানে এখানে যে টায়ার্ড ওয়ার্ডটা আছে, আমি এটাকে উজ্জ্ব রেখে লিখেছি সো দ্যাট। অ্যাকচুয়ালি কিন্তু সো দ্যাট, সো ডট 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 দ্যাট দিয়েছি, যাই হোক। সো দ্যাট এটা এক ধরনের কোরিলেটিভস এর বাংলা মানে হলো নিত্য সম্বন্ধী অব্যয়, নিত্য সম্বন্ধী অব্যয়, ঠিক আছে। আর এটাকে কোরিলেটিভ কনজাংশনও বলে। কোরিলেটিভসকে বলা হয় কোরিলেটিভ কনজাংশনেরই একটা পার্ট, ঠিক আছে। কনজাংশনের একটা পার্ট হলো কোরিলেটিভস। তাহলে বুঝতে পারলাম আমরা, দ্য ওল্ড ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ওয়াক। দেখো উত্তরটা হয়ে গেল, দ্য ওল্ড ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট, সরি ওয়াক না, দ্য ওল্ড ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ক্যারি দ্য লোড। এখানে ছিল কি, দ্য ওল্ড ম্যান ইজ টু টায়ার্ড টু ক্যারি দ্য লোড, আর এখানে আমরা করলাম দ্য ওল্ড ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট, এই যে সো দ্যাটটা এটা কনজাংশন ঢুকে গেলো, এখানে কোরিলেটিভ কনজাংশন প্রয়োগ করলাম আমি। এবার এইভাবেই করতে হবে, এখানে সো দ্যাটকে পর রাখলাম না। অর্থের ক্ষেত্রে আমাদেরকে এই ওর যে অ্যাডজেক্টিভ ফর্মটা, অ্যাডজেক্টিভ যে আছে এখানে টায়ার্ড, এটাকে এখানে বসাতে হবে মানে প্রকাশ করার সুবিধার্থে। দ্য ওল্ড ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ক্যারি দ্য লোড। তাহলে এটা পজিটিভ ছিল, দেখো এখানে ক্যানট বসেছে, যে নেগেটিভ ফর্ম বসেছে, তো বাক্যটাও নেগেটিভ হয়ে গেল। তো আমরা কী শিখলাম? আমরা শিখলাম একটা বাক্য দেওয়া থাকবে, ওমিট টু করতে বলবে, তো এরকম আমরা উত্তর পেলাম, এটা ট্রান্সফরমেশন হয়ে গেল। আবার পজিটিভ ছিল তো নেগেটিভ হয়ে গেলো, এটাও একটা ট্রান্সফরমেশন হয়ে গেলো। ঠিক, আমরা উল্টো যেতে পারি, যদি এই ধরনের বাক্য দিয়ে দেয়, এই বাক্যটা নেগেটিভ বাক্যটা দিয়ে দিল আর বললো কি পজিটিভ করে দেখো, তো আমরা এরকম করতে পারি না। এইভাবে কিন্তু শিখো, কিন্তু শেখা মানে সুযোগটাকে একবারে চেটেপুটা খেয়ে নাও। কারণ এটা যদি বাক্য দিয়ে দেয় এক্সামে, এই ধরনের বাক্য দেয়, তো আমরা এরকম যেতেই পারি। আবার ওখানে যে ওই ধরনের বাক্যতে আমরা এইভাবে নেমে এসেছি, দেখো এই বাক্যতে এইভাবে যখন নেমেছি, তো এই বাক্যতে এরকম তো যেতেই পারি আমরা। তাহলে এখান থেকে জানতে পারলে, তাহলে এই ওমিট টু দিয়ে, সরি ওমিট টু না, মানে অ্যাডভার্ব টু দিয়ে দেখছো কত সুন্দর আমরা বিভিন্ন ধরনের বাক্যকে নানা রকমভাবে ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আরও কটা উদাহরণ নিই, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। এবার এই বোর্ডের দিকে তাকাও ভালো করে, মন দিয়ে তোমরা দেখো। দ্য স্টুডেন্ট ইজ টু লেট টু হিয়ার দ্য লেকচার। ছাত্রটি প্রচণ্ড দেরি করে দিয়েছে, এত দেরি করেছে যে তার লেকচারটা শোনা ছুটে গেল। লেকচার মানে কি, এখানে ভাষণ বা মানে পড়ার পাঠ। অ্যাকচুয়ালি কলেজে ওই প্রফেসররা বা লেকচারাররা লেকচার দেন, ওখান থেকে লেকচার কথাটা এসেছে। লেকচার মানে এখানে পাঠ প্রদান বা কোনো কিছু পড়া, যে টিচাররা বোঝান সেটাকে বলে লেকচার। দেখো, দ্য স্টুডেন্ট ইজ টু লেট টু হিয়ার দ্য লেকচার। স্টুডেন্ট এতই লেট হয়ে গেছে যে লেকচারটা সে আর শুনতে পায়নি। এটা ওমিট টু, দেখো আবার প্রশ্ন দিয়ে দিবে এরকম ওমিট টু, ঠিক আছে। পজিটিভ, অ্যাকচুয়ালি বাক্যটা পজিটিভ, এই বাক্যটা পজিটিভ, আমি পজিটিভ করতে বলছি না। এই বাক্যটা আমি দুটো জিনিস একসঙ্গে শেখাচ্ছি, তার জন্য লিখে রেখেছি। এই বাক্যটা পজিটিভ সেন্সে আছে,
তো দ্য স্টুডেন্ট ইজ টু লেট টু হিয়ার দ্য লেকচার। এই যে দেখো টু এর নিচে দাগ দিয়েছি, বলেছে টুটাকে উঠিয়ে দাও, তাহলে আমি আগের নিয়মের মতো করতে যাচ্ছি। দেখো দ্য স্টুডেন্ট ইজ সো লেট, এই টু এর জায়গায় সো লেট দ্যাট, এই যে সো দ্যাট, বুঝলো? তারা তোমরা প্রশ্ন করতেই পারো যে হ্যাঁ টু তুললে কি তাহলে সো দ্যাটই শুধু বসবে? হ্যাঁ, টুকে পরিবর্তন করতে হলে গ্রামারের নিয়ম অনুযায়ী সো দ্যাট এই কনজাংশনটা শুধু লাগবে। তো খুব ইজি, একটা শিখলে 1000টা করা যায়, এর কোনো ভ্যারিয়েশন নাই, এরকমই হয়। দ্য স্টুডেন্ট ইজ সো লেট দ্যাট হি ক্যানট, আবার দেখেন এবার প্রশ্ন করতে পারো স্যার যদি এখানে ওয়াজ থাকে তো কি করবো? ওয়াজ থাকলে অবশ্যই এখানে কুড নট হয়ে যাবে। এখানে যে টেন্স থাকবে, মেন ভার্বটা যে টেন্সে থাকবে সেই টেন্সে এই ক্যান নট বা কুড নট বসবে, ঠিক আছে? আচ্ছা, প্রয়োজনে উইল নট বা শ্যাল নট এগুলোও বসতে পারে, যাই হোক কোনো আমার এখানে দরকার নেই। তো ওইরকম হতে পারে, বলে রাখলাম তোমাদেরকে। দ্য স্টুডেন্ট ইজ সো লেট দ্যাট হি ক্যানট, এখানে প্রেজেন্ট টেন্স আছে বলে ক্যানট, আর যদি পাস্ট টেন্স থাকতো ওয়াজ থাকতো এখানে ওয়াজ সো লেট দ্যাট হি কুড নট হয়ে যেত তাহলে। দ্য স্টুডেন্ট ইজ সো লেট দ্যাট হি ক্যানট হিয়ার দ্য লেকচার, আর যে এতই লেট করেছে যে সে আর লেকচারটা শুনতে পেলো না। তাহলে আমরা পজিটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স পেয়ে গেলাম না? ওই ক্যানটের জন্য, এই যে ক্যানটের জন্য নেগেটিভ সেন্টেন্স পেয়ে গেলাম, তাহলে পজিটিভ থেকে আমরা নেগেটিভ পেলাম। আবার যদি এই নেগেটিভ বাক্যটা দেয় কোশ্চেনে, আর যদি বলে মেক ইট পজিটিভ, ঠিক আছে, তাহলে আমরা এই দিকেও যেতে পারি। তাহলে ওমিট টু দিয়ে শিখলাম। আচ্ছা, এখানে একটা জিনিস কি হয়ে গেছে, এটা হবে না, হ্যাঁ এটা হবে না। He cannot hear the lecture, so that he cannot hear the lecture. The student is so late that he cannot hear. একটু ওমিট টুটা এখানে বসবে না, এটা আমি ভুল করে দিয়ে দিয়েছিলাম, এটা মিটিয়ে দিলাম। তাহলে এই যে নেগেটিভ সেন্টেন্সটা, আমরা পজিটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স পেলাম, আমরা ওমিট টুকে সরিয়ে দিয়ে আমরা এরকম বাক্য পেলাম। তো প্রথমটা কি শিখলাম? টুকে সরিয়ে দাও, তো এরকম বাক্য পাবা, টুটা সরিয়ে লিখতে গেলে। এই বাক্যটা ছিল পজিটিভ সেন্সে, করে দিলাম নেগেটিভ সেন্সে। যদি এরকম এই বাক্যটাই প্রশ্নে থাকে আর বলে কি মেক ইট পজিটিভ, তো ঘুরিয়ে দিবা উপরের মতো, হয়ে যাবে পজিটিভ। আচ্ছা, আবার একটা উদাহরণ দেখে নাও, এটা দ্য পেশেন্ট ইজ টু উইক টু ওয়াক, দ্য পেশেন্ট ইজ টু উইক টু ওয়াক। এই যে এগুলো সব ইনফিনিটিভ কিন্তু, হ্যাঁ এগুলো ইনফিনিটিভ। কি বললাম? ইনফিনিটিভ। দ্য পেশেন্ট ইজ টু উইক টু ওয়াক, পেশেন্টটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, পেশেন্টটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এটাও বলেছে ওমিট টুকে সরিয়ে দাও। আসে বাক্যটা কি, সে পজিটিভ সেন্সে, নিচে নিয়ে আসো। দেখো দ্য পেশেন্ট ইজ সো উইক, এই টু এর জায়গাতে বললাম সো, টু এর জায়গাতে সো দ্যাট, দেখো একই রকম হচ্ছে না? দ্য পেশেন্ট ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, পেশেন্টটি এতই দুর্বল যে সে আর হাঁটতে পারে না। তো ছিল পজিটিভ সেন্সে, হয়ে গেল নেগেটিভ সেন্সে। তাহলে আমরা পজিটিভ নেগেটিভও করতে পারি, পজিটিভ এভাবে করলাম, আর নেগেটিভকে আমরা এইভাবে করবো। নেগেটিভ থাকলে এরকম পজিটিভে নিয়ে যাবো, পজিটিভ ছিল এরকম নেগেটিভে নেমে গেল। তো একসঙ্গে তাহলে ওমিট টুটাও দেখলাম, পজিটিভ নেগেটিভটাও দেখলাম, ঠিক আছে? এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রিরাইট ইউজিং টু। তোমরা বোর্ডের দিকে নজর রাখবে, নজর সরাবে না। রিরাইট ইউজিং টু, কিভাবে টুকে ব্যবহার করে নতুন বাক্য গঠন করো, ওই জিনিসটা আবার দেখাতে যাচ্ছি। আচ্ছা, এবার দেখো একটু ঠিক উল্টোভাবে নিচ্ছি, হ্যাঁ। প্রথম এক্সাম্পলটা ভালোভাবে ফলো করো। দ্য কোয়েশ্চেন ইজ সো ডিফিকাল্ট দ্যাট নো ওয়ান ক্যান অ্যান্সার ইট। কোয়েশ্চেনটা এতই কঠিন যে কেউ এর উত্তর দিতে পারে না, কোয়েশ্চেনটা এতই কঠিন যে কেউ এর উত্তর দিতে পারে না, ঠিক আছে? দেখো রিরাইট ইউজিং টু আছে, নতুন করে টু প্রয়োগ করে বাক্যটা লেখো। এই অর্ডারটা কি বলছে? নতুন করে টু প্রয়োগ করে বাক্যটি লেখো। রিরাইট ইউজিং টু, ঠিক আছে? আর বাক্যটা কোন সেন্সে আছে আগে দেখো তো, নেগেটিভ সেন্সে আছে। তার মানে এটা বলতে পারি আমরা নেগেটিভ সেন্টেন্সও আছে এটা। এই যে নো ওয়ান, নেগেটিভ মানে নো, নট, হ্যাঁ, নেভার, ঠিক আছে? এই ধরনের সেন্স প্রকাশ পেলেই তাহলে ওটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়, মানেতেও তাই বোঝা যাচ্ছে। তাহলে আমরা বলছে দুরকম দেখো অর্ডার পেয়ে যাচ্ছে এখানে। একটা তো আছে ইউজিং টু করতে বলছে, এদিক থেকেও করবো আমরা। আর বাক্যটা দেখো নেগেটিভ ফর্মে আছে, নেগেটিভ সেন্সে আছে, তো ওই দিক থেকেও করা যাবে। তো দ্য কোয়েশ্চেন ইজ টু ডিফিকাল্ট টু অ্যান্সার, ঠিক আগের মতো। আগে যেমন এটা প্রশ্ন ছিল, এটা উত্তর করতাম আমরা, এখন এটাকে আমরা প্রশ্নে রেখেছি আর এরকমভাবে উত্তর করছি। তো ঠিক এই যে মনে পড়ছে, টু এর বদলে আমরা শো করেছিলাম, এখন শো এর বদলে আমরা টু করছি। আচ্ছা, ঠিক আছে? আর দেখো ওখানে শো দ্যাট ছিল, এখান থেকে গেছিলাম আমরা ওখানে, আর এখানে আমরা ইনফিনিটিভকে নিয়ে এলাম। আর তাহলে কী দাঁড়ালো? কোশ্চেনটা এতই কঠিন যে কেউ উত্তর দিতে পারে না। তো কোশ্চেনটা উত্তর দেওয়ার জন্য খুব কঠিন। দ্য কোয়েশ্চেন ইজ টু ডিফিকাল্ট টু অ্যান্সার, প্রশ্নটি
উত্তর দেওয়ার জন্য প্রচণ্ডই কঠিন বা প্রচণ্ডই জটিল বা প্রচণ্ডই কঠিন, ঠিক আছে। এবার দেখো এই সেন্টেন্সটা ছিল নেগেটিভ, প্রশ্নটা ছিল নেগেটিভ, প্রথমেই ছিল নেগেটিভ বাক্য। এবার আমরা এই ধরনের নেগেটিভ বাক্যকে তাহলে এইভাবে পজিটিভ করতে পারি, রিরাইট ইউজিং টু দিয়ে, তো নেগেটিভটা এটা পজিটিভ হয়ে গেছে। আবার ঠিক এই পজিটিভটাকে যদি প্রশ্নে এরকম দেয়, এটাকে এই বাক্যকে দিয়ে দিল, বলি পজিটিভ করো, তাহলে আমরা এইভাবে করতে পারি যেভাবে গেছে, বুঝতেই পারছো। এর আগে তো তোমরা তাই দেখেছিলে, এটা প্রশ্নতে দিয়েছিলাম, এটা অ্যান্সার করেছিলাম, এবার এটা আছে কোশ্চেনে, আমরা এটা অ্যান্সার করলাম, ঠিক আছে। আরও দেখো ভালো করে এখানে এই বোর্ডের দিকে তাকাও, আরও অনেক দুটো আমি উদাহরণ নিয়েছি, দুটো এক্সাম্পল নিয়েছি, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মাদার ইজ সো কেয়ারফুল দ্যাট হি ক্যানট লিভ হার চাইল্ড অ্যালোন। আচ্ছা, মা এতটাই কেয়ারফুল হন যে তিনি তার শিশুকে একা ছেড়ে যান না। মাদার ইজ সো কেয়ারফুল দ্যাট সি ক্যানট লিভ হার চাইল্ড অ্যালোন, তাহলে রিরাইট ইউজিং টু প্রয়োগ করে আবার বাক্যটাকে রিরাইট করো নতুন করে, তাহলে বাক্যটা ট্রান্সফর্ম ঘটাও, তাই না। তাহলে এখানে সো আছে আর এখানে দেখো দ্যাট আছে, তাহলে এটাকে আমি কি করলাম, তাহলে এই যে নিয়ে এলাম, মাদার ইজ হবে, এটা মাদার ইজ টু কেয়ারফুল টু লিভ, এই যে এটা ইনফিনিটিভ। তো দেখো, মাদার ইজ টু কেয়ারফুল টু লিভ হার চাইল্ড অ্যালোন, মা এতই মানে যত্নশীলা যে তিনি তার বাচ্চাকে একা ছাড়তে চান না। হ্যাঁ, তো মাদার ইজ টু কেয়ারফুল টু লিভ। ঠিক একইভাবে বুঝতে পেরেছো, আমরা টু এর প্রয়োগ ঘটিয়ে, যে প্রয়োগ ঘটিয়েছি, অর্ডার দেওয়া আছে রিরাইট ইউজিং টু প্রয়োগ করে লাগো, তো আমরা টু এর প্রয়োগ ঘটিয়েছি, বাক্যটা করলাম। বাক্যটা ছিল নেগেটিভ সেন্টেন্স ছিল, দেখো এই যে ক্যানট আছে এখানে, তাহলে আমরা এটাকে এইভাবে আমরা পজিটিভ করলাম না নেগেটিভ থেকে। আবার এই যদি এটাই যদি প্রশ্ন থাকতো পজিটিভ সেন্সে আর নেগেটিভ করতে বলতো, তাহলে আমরা এইভাবে করবো উপরটা। আমরা একসঙ্গে দেখো কত জিনিস শিখতে পারছি, টুকে প্রয়োগ করে একটা বাক্য পেলাম, ছিল নেগেটিভ তো পজিটিভ হয়ে গেল। আবার যদি ঘুরিয়ে ধরি, তো পজিটিভ থাকলে নেগেটিভ করতে পারি। আবার যদি এটাকে ঘুরিয়ে ধরি, যদি এরকম বলে ওমিট টু, তাহলে এর উত্তরটা কি হবে, এই ধরনের বাক্য দিয়ে দিল আর বললো ওমিট টু, তাহলে উপরের অ্যান্সারটা হবে না, উপরের এই কোশ্চেনটা হয়ে যাবে ওর অ্যান্সার। তাহলে বুঝতে পারছো, 2-in-1 জ্যাকেট ধরে নাও, 2-in-1 জ্যাকেট, তুমি ভিতরটা খুলে বাইরেও পড়তে পারো, বাইরেরটা খুলে ভিতরে পড়তে পারো, একদম 2-in-1 জ্যাকেট। এই 2-in-1 প্রসেসটা মনে রাখতে হবে এখানে। এক্সাম্পল 3 দেখো ভালো করে, দ্য ম্যান ওয়াজ সো, এবার দেখো আমি সফট প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, এখানে পাস্ট টেন্স এটা নিয়েছি, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য। দ্য ম্যান ওয়াজ সো অ্যাংরি, মানুষটি এতই রেগে ছিল, দ্যাট হি কুড নট স্পিক, যে সে কথাই বলতে পারেনি। এই যে কুড নট, এটাও পাস্ট টেন্স দেখো, আর স্পিকটা এটা প্রেজেন্ট। আমি আবার বলেছিলাম যে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব যদি পাস্ট টেন্স একবার হয়ে যায় একটা বাক্যে, তাহলে মেন ভার্বটা দেখো, এটার ফাইনাইট ভার্ব, এই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে থেকে গেছে। কুড নট স্পোক ফের কেউ করবে না, কুড নট স্পোক করবে না কেউ, কুড একবার অক্সিলারি ভার্ব, এটা পাস্ট টেন্স হয়ে গেছে, তাই জন্য মেন ভার্বটা কিন্তু যেহেতু সাহায্যকারী ক্রিয়াপদের নামই তো তাই, যে এ পাওয়ারটা নিয়ে নেবে, সাহায্য করে দেবে, আর একে রিল্যাক্সে ছেড়ে দেবে, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্মে বসে থাকবে চুপচাপ। তো দ্য ম্যান ওয়াজ সো অ্যাংরি দ্যাট হি কুড নট স্পিক, তাহলে এটা কি ছিল, মানুষটি এতই রেগে গেছিলো যে সে কথাই বলতে পারেনি। তো এটাকেও বলছে দেখো, রিরাইট ইউজিং টুকে প্রয়োগ করে বাক্যটি আবার নতুন করে লেখো, আমরা লিখবো। আর সেন্সের দিক থেকে দেখো, নেগেটিভ সেন্টেন্স হিসাবে পাচ্ছি আমরা এটাকে, নেগেটিভ সেন্সের দিক থেকে, নেগেটিভ সেন্টেন্স এই যে কুড নট যে আছে, কুড নট, তাই জন্য নেগেটিভ সেন্টেন্স। তো উত্তরটা করি আমরা দেখি, দ্য ম্যান ওয়াজ টু অ্যাংরি, এই যে এই শো এর জন্য আমরা এখানে টু বসালাম, দেখো টু বসলো, দ্য ম্যান ওয়াজ, আর ওয়াজ তো ওয়াজ নেমে গেল, পাস্ট টেন্সে হচ্ছে বাক্যটা। দ্য ম্যান ওয়াজ টু অ্যাংরি টু স্পিক, এই যে টু স্পিক দেখো আমরা ইনফিনিটিভ নিয়ে নিয়েছি, তাহলে মানুষটি এতই রেগে গেছিলো যে কথা বলতে পারেনি, এর মানেটা এটাই, এটা মানেটাও নেগেটিভ সেন্স হিসাবেই বসে, বাংলাতে ঠিক তর্জমা করে পাওয়া যায় না ওরকম মানেটা, ঠিক আছে। মানে রেগে গিয়ে কথা বলতে অপারক, যদি আমি এরকম ভাবে বলতে চাই, মানুষটি রাগে কথা বলতে অপারক, এরকম ভাবে তাহলে আনতে হবে, শুনতে ভালো লাগে না, তাই জন্য আমি বললাম। তো দ্য ম্যান ওয়াজ টু অ্যাংরি টু স্পিক, মানুষটি এত রেগে গেছে যে আর কথা বলতে পারেনি, তাই নেগেটিভ সেন্টেন্স ছিল, আমরা পজিটিভে পেয়ে গেলাম দেখো এইভাবে। আর এই পজিটিভ যদি বাক্যটা এটা যদি পজিটিভ বাক্য ধরি, তাহলে এটাকে নেগেটিভ করবো, তাহলে আমরা ঠিক এরকম করবো উপরেরটা, তাহলে এখানেও দেখো শিখতে পারলে তুমি। আর এইভাবে যেমন কত রকম ভাবে বললাম, আর কত রকম জিনিস দিয়ে দেখালাম তোমাদের, যে একই সঙ্গে ইউজ টু বা একই সঙ্গে ওমিট টু দেখালাম, একই সঙ্গে দেখালাম
রিরাইট ইউজিং টু, এটাও দেখালাম। একই সঙ্গে দেখালাম পজিটিভ থেকে নেগেটিভ কীভাবে করতে হবে, আর নেগেটিভ থেকে থাকলে পজিটিভ কীভাবে করতে হবে। তো এই দিয়ে এইটুকু মনে রাখলে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বাই ইউজিং দ্য অ্যাডভার্ব টু শেখা হয়ে গেল। আর এতে কোনো সমস্যা নাই, এইটুকুটা জানলে তোমাদের জন্য পরীক্ষাতে নম্বর পাওয়ার জন্য যথেষ্ট। তারপর তো বাকিটা প্র্যাকটিস তোমাদের করতে হবে। শেখানোর মধ্যে এইটুকুটাই শুধু ছিল, ঠিক আছে? তোমরা দেখলে তো কিভাবে তাহলে ইউজিং অ্যাডভার্ব দিয়ে, হ্যাঁ, বাই ইউজিং অ্যাডভার্ব দিয়ে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটাকে শেষ করলাম। বাই ইউজিং অ্যাডভার্ব টু, বাই ইউজিং অ্যাডভার্ব টু, কিন্তু ইউজিং অ্যাডভার্ব দিয়ে না, অ্যাডভার্ব তো আরও অন্যরকম আছে, হ্যাঁ, টু অ্যাডভার্ব দিয়ে, টু অ্যাডভার্ব দিয়ে আমরা কীভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা শেষ করলাম। এইটুকুই এর জন্য যথেষ্ট। তোমরা তোমরা যদি ভালো করে এই ক্লাসটা যদি করো এবং করে যদি সঙ্গে সঙ্গে কোশ্চেন ব্যাংক থেকে বের করে প্র্যাকটিসটা করো, তাহলে কিন্তু একটাও প্রশ্ন পরীক্ষাতে এরকম আসবে না যে তোমরা পারবে না, পারবে এবং নাম্বারও পাবে। তো তাই জন্য আজকে এখানে ক্লাসটা শেষ করছি। এরপরে যে যে টপিকগুলো আমরা বেছে রেখেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করাবার জন্য, বা যে যে টপিকগুলোর উপরে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখব, নেক্সটে ওই ক্লাসগুলো নিয়ে আসছি। তোমরা আজকে দেখলে যে আমরা এফ পার্টটাকে শেষ করলাম, তারপরে নেক্সট পার্টগুলো আসবে। নতুনরা যারা দেখছো তারা এ থেকে শুরু করো দেখতে দেখতে। আমি বলছি এটা এমন না যে কি যে আমার ক্লাসগুলো আমি দেখার জন্য অনুরোধ করছি, এটা পুরোপুরি একটা কি বলবো, যে তোমাদের শেখার একটা ব্যাপার। এখানে দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আমি চাই যে কি যে পার্ট এ থেকে বি থেকে গুছিয়ে তোমরা শিখতে থাকো। তাই জন্য বারবার রিকোয়েস্ট করছি, এটা তোমাদের ভালোর জন্য। যদি শিখবে তো তাহলে গোড়া থেকেই শেখা ভালো। ওই জন্য সবটি পার্টকে তোমাদের দেখতে হবে, এ বি সি ডি করে দেখো, সবটি যতটি আসছে দেখো, আর রেগুলারলি দেখো। এগুলোকে পারলে ডাউনলোড করে ইউটিউব লাইব্রেরিতে চলে যাবে, তাহলে ওখান থেকে তোমরা অফলাইনে দেখতে পাবে, ঠিক আছে? নতুনরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করো, অটোমেটিক তোমাদের কাছে নোটিফিকেশান যাবে নতুন নতুন ভিডিওর, তোমাদের পড়াগুলো মিস হবে না। আর যারা দেখছো তাদের যদি বন্ধুবান্ধবের প্রয়োজন পড়ে তাদেরকে ফরওয়ার্ড করো। অন্যজনকে সাহায্য করাটা খুব ভালো কাজ। আমিও তো সাহায্যই করছি তোমাদেরকে, কোনো রকম স্বার্থ ছাড়াই, ঠিক আছে? তোমাদের সাহায্যের জন্য চেষ্টা করছি এভাবে ভিডিওগুলোকে দেওয়ার। অনেক পরিশ্রম করতে হয়। তো আমিও চাইবো যে তোমরাও ভিডিওগুলোকে ফরওয়ার্ড করো, বন্ধুবান্ধব প্রিয়জনদেরকে দাও, যাতে ওরা শিখতে পারে। বিদ্যা বা জ্ঞান দিলেই বাড়ে, দেওয়া উচিত, ঠিক আছে? আজকে এখানে আমি শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে আমাদের সঙ্গে।